হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা হাজির হয়ে যাই যাদের জীবনের গল্প আমাদের জীবনকেও করবে রঙিন। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, আজ আমার সাথে যে তারকা রয়েছেন, যার সাথে আড্ডায় কাটবে আমাদের পুরোটা সময়, তার সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমাকে আসলে অনেক কিছু বলতে হবে। কিন্তু এক কথায় যদি আমি বলি, গানের জন্য এক নিবেদিত প্রাণ আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, সে আর কেউ নয়, দিঠি আনোয়ার রয়েছে আমাদের সাথে। দিঠি আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ শান্তা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় এবং অনেক অনেক স্মৃতি, অনেক অনেক আড্ডার আসলে অনুভূতি আমাদের রয়েছে। নিঃসন্দেহে আজকের সময়টা যদিও খুব অল্প থাকবে, কিন্তু তারপরেও আশা করব পুরোটা সময় আড্ডায় আড্ডায় খুব সুন্দর কাটবে। অবশ্যই। আমরা ফেব্রুয়ারি মাসে রয়েছি। আমি জানি এই ফেব্রুয়ারি মাসটা তোমাদের পরিবারের জন্য অনেক বেশি স্পেশাল এবং আমাদের দেশের মানুষদের জন্য অনেক বেশি স্পেশাল। যে কথা বলছিলাম প্রিয় দর্শকদের, বাংলাদেশের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, তার একমাত্র মেয়ে দিঠি আনোয়ার রয়েছেন আমাদের সাথে এবং এই ফেব্রুয়ারি মাসে আঙ্কেলের জন্মদিন। দিঠি আপু, ফেব্রুয়ারি মাস ছিল যেটি আসলে আমাদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য, সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমরা আমাদের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারকে পেয়েছিলাম। কেমন ছিল? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ফেব্রুয়ারি তো খুবই মাহাত্ম্যপূর্ণ একটি মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সবাই জানি, এবং আমাদের জন্য খুবই স্পেশাল এই কারণে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তার জন্ম হয়েছিল এই মাসে 22শে ফেব্রুয়ারি। এবং প্রতি বছরই এই জন্মদিনটিকে উপলক্ষ করে আমাদের নানা ধরনের আয়োজন থাকে। শুধু আমাদেরই নয়, আমার ভালো লাগে যখন দেখি যে বিভিন্ন সংগঠন থেকেও নানা ধরনের আয়োজন করা হয়। তো 2021 সাল থেকে যদি আমি বলি, তো সেই সাল থেকে একটা নতুন অধ্যায়ের সূচনা হয় বাবার জন্মদিনটিতে। আঙ্কেলের 78তম জন্মদিনে আমরা তার প্রথম বইয়ের করলাম এবং খুবই ঘটা করে কিন্তু সেই আয়োজনটা করা হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে আমাদের বলতে পারো যে মিউজিক ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিক ভাইরা তো অবশ্যই আছেন, তুমিও ছিলে। তো আই ওয়াজ সো ব্লেসড। তো এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন যে বাবার জীবদ্দশায় বাবার গানের উপরে যে বইটি আমরা করেছি, অল্প কথার গল্প গান, তার প্রথম খণ্ডটি বাবা নিজে উদ্বোধন করে যেতে পেরেছিলেন। এটা আমাদের একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন বলতে পারো, কারণ আমাদের দেশের বেশিরভাগ জিনিসই দেখা যায় যে মরণোত্তর হচ্ছে, সেটা পুরস্কার হোক বা যাই হোক। তা এক এক করে 5টি খণ্ড কিন্তু বের হয়ে গিয়েছে। প্রতি বছরই একটা একটা করে আমরা করছি। দ্বিতীয় বছরে তোমরা দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটি কলকাতার বইমেলাতে উদ্বোধন হয়েছিল। তারপরেরটা আবার এখানে বইমেলায় হলো, এবং এবারেরটাও আমরা এবারের বইমেলায় করলাম। আচ্ছা, এবারের বইমেলাতে যে তোমরা মোড়ক উন্মোচন করলে, আমি দেখলাম আন্টি ছিলেন, আমাদের জোহরা গাজী আন্টি। এবং আমরা যতটুকু জানি যে আঙ্কেলের ক্যারিয়ারে আন্টির অবদান অনেক বেশি, অনেক বেশি। প্রতিটি গানের পেছনে আমি বোধহয় যদি গল্প উল্লেখ করতে যাই তাহলে সেই গল্পে আন্টির অবদান অবশ্যই রয়েছে, অনেক বেশি। এবং আমি তো, বাবা তো পুরোই স্বীকৃতি দিয়ে গেছেন মাকে যে পুরোটা অবদানই আসলে তার। কারণ সত্যি কথা বলতে কি, বাবা তো তার কর্মজীবনে অবশ্যই একজন সফল ব্যক্তিত্ব, কিন্তু এটা সম্ভব হয়েছে মার কারণেই। কারণ বাবা সবসময় বলতেন যে তোমার মা পুরো সংসারটাকে এত চমৎকারভাবে আগলে রেখেছে যে আমার কখনো সংসার নিয়ে মাথা ঘামাতে হয়নি, যে কারণে বাইরে আমি খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতাম। কোনো কিছুতে তোমার মা আমাকে মানে কোনো কিছুতে ইন্টারফেয়ার করেনি এবং যথেষ্ট উৎসাহ দিয়ে গিয়েছেন। মানে বাবার প্রতিটি কাজের ব্যাপারে মার উৎসাহের মাত্রাটা আমি বলবো যে একেবারেই দ্বিগুণ। মানে বাবার যেন কোনো কিছুতে অসুবিধা না হয়, তার সৃষ্টিতে যেন ব্যাঘাত না ঘটে, সেই চেষ্টাটা তিনি নিরলসভাবে প্রায় 50 বছর ধরে চালিয়ে গিয়েছেন। যে কারণে মাও কিন্তু আগুনের সাথে বসবাস নামে একটি বই লিখেছেন। গত বছর সেটা মোড়ক আমরা উন্মোচন করি, এবং সেখানে মার 50 বছরের জার্নি যে বাবার সাথে, সেটা নিয়ে তিনি লিখেছেন বাবার ব্যক্তিগত জীবন নিয়ে। এবং এবারেও কিন্তু মা আরও একটি বই লিখেছেন, আগুনের সাথে বসবাস পার্ট 2। এখানে বাবার কর্মজীবন নিয়ে তিনি লিখেছেন। তো সেই বইটাও আমাদের ইচ্ছা আছে খুব শীঘ্রই লঞ্চ করব।
আচ্ছা, এবারে যে বইটি রয়েছে সেই বইটিতে তো 50টি গল্প মানে বিহাইন্ড দ্য সিনের গল্প রয়েছে, যেই গল্পে আমরা জানতে পারবো যে এই গানগুলো কোন কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, এবং 200-টিরও বেশি গানের লিরিক্স রয়েছে। ভাষাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত। এই গানগুলো আসলে সব চলচ্চিত্রের গান নাকি হচ্ছে আধুনিক গানেরও সংকলন না, আছে? সব, মানে বাবার লেখা সব গান, মানে বিভিন্ন মিডিয়াতে তিনি কাজ করেছেন, চলচ্চিত্রে যেমন কাজ করেছেন, টেলিভিশনে, রেডিওতে, অডিও ইন্ডাস্ট্রি, সব গানগুলোই আসলে বাবার তো 20,000-এর উপরে গান, কিন্তু এতগুলো গান আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, যেটা সত্যি কথা, অনেক গান হারিয়ে গিয়েছে। তো যে কারণে আমাদের সংগ্রহে এখন পর্যন্ত 5 থেকে 6,000-এর মতো ওরকম একটা নাম্বার আছে আমাদের কাছে। তো সেটা দিয়ে আমরা ধারাবাহিকভাবে বের করছি, এবং প্রতিটি খণ্ডটিতেই তুমি ধরো মিনিমাম 200টা গানের লিরিক থাকবে এবং 50টা কিংবা 25টা করে গানের ইতিহাস থাকবে। এবারও তাই হয়েছে। তো এটা কিন্তু একটা ব্যতিক্রমী বিষয়। আমরা তো গানগুলো সবসময় শুনি, কারণ গানগুলো জনপ্রিয়, আমরা সবাই গাইছি, তখনকার প্রজন্ম গেয়েছে, এখনকার প্রজন্মের শিল্পীরাও গাইছে, সে 50-60 বছর আগের গানগুলো দিয়েই কিন্তু এখন আমরা চলছি। কিন্তু এই গানগুলো কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, গানের ইতিহাসকে, এই গানটির সাথে কাদের কাদের সম্পৃক্ততা ছিল, এই জিনিসগুলো সব কিছুই বইটিতে পাবে। তো যে কারণে আমি মনে করি যে এটা অনেকটা বায়োগ্রাফির মতো, কারণ বাবার জীবন সম্পর্কেই তুমি অনেক ধারণা পাবে যদি এই বইটা তোমার সংগ্রহে থাকে। অবশ্যই, এবং যারা আসলে বাংলা গান ভালোবাসেন সেই গানগুলোর পেছনের গল্প কিন্তু তাদের জীবনকেও অনেকভাবে অনুপ্রাণিত করে, এবং এক একটা গান কিন্তু আসলে জীবনের কথাই বলে, যেটা আমরা দেখেছি। গাজী মাজহারুল আনোয়ারের গান মানে হচ্ছে আসলে জীবন ভিত্তিক যে গল্প রয়েছে, সেখানে প্রেম, ভালোবাসা, বিষাদ, দেশপ্রেম সবকিছু রয়েছে। দ্বিতীয়পুর কাছ থেকে একটা গান আমি শুনবো, কারণ গান শুনতে শুনতে তারপর আমি বিরতিতে যাব। আর তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের বিবিসির জরিপে শ্রেষ্ঠ 20টি বাংলা গানের 3টি গানই কিন্তু কিংবদন্তি আমাদের এই গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের, এবং তার কন্যার সাথে আমি কথা বলছি। তো আমরা আসলে দিঠি আপুকে সবসময় দেখি বাবার গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ না, বাবার গানকেই সে গায়, কারণ এই গানগুলো আসলে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তো আসলে তোমার রয়েছে। অবশ্যই, আমি তো মনে করি তাই, কারণ অনেকেই বাবার এই গানগুলো শুনেছে কিন্তু হয়তো জানে না যে এটা বাবার লেখা কিনা। তা আমার মাধ্যমে যদি কিছু মানুষ জানতে পারে, এটা তো আমি মনে করি অবশ্যই আমাদের পরিবারের একটা দায়িত্ব, যে কারণেই এই বইটির উদ্যোগ নেওয়া। আমি জানি এই বইটির উদ্যোগ আসলে কিভাবে করে নেওয়া হয়েছিল, আরেকবার যাচ্ছি। আমি কিন্তু জানি দিঠি আপু এই বই লেখার উদ্যোগ কিভাবে করে নেওয়া হয়েছিল, কারণ 12 বছর আগের গল্প, যখন তোমার এবং আঙ্কেলের সাথে আমার প্রথম কথা হয়, তখনই তোমরা প্ল্যান করছিলে যে হ্যাঁ, আমরা গানগুলোকে সংকলন করার একটা চেষ্টা করব। তার প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আমি বলবো প্রত্যেকের জন্য এটা একটা লেসন, যে আসলে নিজের যে উজ্জ্বল কর্ম রয়েছে সেটাকে আসলে ধরে রাখা এবং সংরক্ষণ করার দায়িত্বটাও আসলে নিজের অনেক ক্ষেত্রে। বাবার মতো আরো যারা কিংবদন্তি, কত কিংবদন্তি আছেন আমাদের দেশে, তো প্রত্যেকের কাজগুলোকে হারিয়ে ফেললে তো চলবে না, কারণ তারা সঙ্গীতের বলো, চলচ্চিত্রের ভিতটা তো তারাই রচনা করেছেন। আর বই হচ্ছে এমন একটা মাধ্যম যেটি আসলে সময় অনেক পেরিয়ে গেলেও সবসময় কিন্তু থেকে যায়, নষ্ট হবার কোনো সুযোগ নেই। দিঠি আপু, একটা বিরতিতে যেতে চাই, কিন্তু তার আগে একটা গান শুনবো। আচ্ছা, বাবার লেখা একটা দেশের গানে 2 লাইন শোনাচ্ছি। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরছি, থাকুন বিবিসির সাথে। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আমরা গল্প করছিলাম নন্দিত সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ারের সাথে। ফিরে যাচ্ছি আড্ডায়। দিঠি আপু, সবসময় আসলে তোমার সাথে যখন আড্ডা হয়, কেন যেন আমি আঙ্কেলের কথাই সবচেয়ে বেশি শুনতে পছন্দ করি, কারণ এই মানুষটির ব্যক্তিত্ব, তার সহচর্য যিনি আসলে পেয়েছেন, সে তাকে কখনো ভুলতে পারবে না, মানে তার স্মৃতিগুলো কখনো ম্লান হবে না। তো দিঠি আনোয়ার একজন নিজের সঙ্গীত শিল্পী, বাবার গান নিয়ে সে তার পথ চলা শুরু করেছিল এবং এখনও চলছে।
যদি একটু দিঠি আনোয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে আমি বলতে চাই যে ব্যক্তি হিসেবে দিঠি আনোয়ার কি লেখালেখি করে, যে গীতিকবির মেয়ে হিসেবে? সত্যি কথা বলি, সেই সাহসটা কখনোই করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা করতে গেলেই মানুষ আমাকে বলবে আলেমের ঘরে জালেম হয়েছে। কারণ বাবার সৃষ্টির যে পরিধি বলো বা তার সৃষ্টির যে বৈশিষ্ট্যটা, আমার কাছে মনে হয় যে সেটা আমার ভেতরে হয়তো নেই, মানে লেখালেখির বিষয়টা। তবে হ্যাঁ, সৃষ্টিকর্তা একটা কণ্ঠ দিয়েছে, সেই কণ্ঠ দিয়ে চেষ্টা করি সেই গানগুলোকে আমার কণ্ঠে তুলে ধরতে। আর ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, তো এই গানগুলোর প্রতি একটা বিশেষ দুর্বলতা কাজ করে। গান শুনে না, গানের পৃষ্ঠের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে দেখে তাদের সান্নিধ্য পেয়েছি। তো সে কারণে আমি তো মনে করি যে সঙ্গীতের যারা যারা রয়েছেন, সঙ্গীতের সাথে সম্পৃক্ত, পুরোটা একটা সঙ্গীত পরিবার, এবং আমি নিজেকে ভাবতে খুব গর্ববোধ করি যে আমি সেই সঙ্গীত পরিবারের একজন সদস্য, সেটা বাবার মেয়ে হিসেবে এবং আমার ছোট্ট কর্মকাণ্ডের মাধ্যমেও। তবে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে বা মজা লাগে, যে আমার কাছে মনে হচ্ছে বাবার অসংখ্য কালজয়ী গানের আমি নিজেকে সাক্ষী মনে হয়। কারণ ছোটবেলায় আমি একটু বলি, বাবা তো কখনো ঘটা করে গান লিখতেন না, মানে তিনি সবসময় গান চিন্তা করতেন, হাঁটছেন গান চিন্তা করছেন, কোনো একটা অন্য কাজ করছেন সেখানেও গান চিন্তা করছেন। তো হাঁটতে হাঁটতে যখন দুটো গানের লাইন তিনি চিন্তা করতেন এবং সাথে সাথে একটা সুরও তিনি চিন্তা করতেন, তা আমাকে সবসময় বলতেন যে মা হারমোনিয়ামটা নিয়ে আসো, হারমোনিয়ামটা নিয়ে আসো, এই দুটো লাইন মাথায় এসছে তাড়াতাড়ি তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে, কাকুরা বলতে বড় বড় সঙ্গীত পরিচালক যারা শ্রদ্ধেয় সত্য সাহা, সুবল দাস, আনওয়ার পারভেজ, আলাউদ্দিন আলী চাচা, পরিবারের একজন ছিল বুলবুল চাচা, সেটাই। তো ওনারা যখন বাসায় আসবে তুমি এই দুটো লাইন গেয়ে শোনাবে। তা আমি এরকম অসংখ্য গান আমি ওনাদেরকে গেয়ে গেয়ে শোনাতাম। তারপরে ওনারা এটাকে পরবর্তীতে মডিফাই করে দেখতাম যে কালজয়ী গানে রূপান্তরিত করতেন। তো এজন্য আমার কাছে অনেক সময় অবাক লাগতো যখন দেখতাম যে সাবিনা আন্টির কণ্ঠে কিংবা রুনা আন্টির কণ্ঠে গানটা রেকর্ড হয়েছে, আমি বলতাম এই গানটা তো আমি শুনিয়েছিলাম, প্রথম দুটো লাইন তো আমার গাওয়া বা চারটে লাইন তো আমার গাওয়া, মানে এরকম একটা বিষয়। আর তখন বাবারা যখন কাজ করতেন না, শান্তা, মানে এত চমৎকার একটা পরিবেশ ছিল, মানে থাকতো সেখানে। মনে করো একটা ফিল্মের গান যদি হয়, গীতিকবি, সুরকার, সিঙ্গার থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু অনেক ক্ষেত্রে ওই ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতাও থাকতেন, মানে এবং প্রত্যেকের ভেতর এত আসলে গল্পটাকে বুঝিয়ে দেয়া যে এই গানটার মধ্যেও তো গল্প আছে। কারণ আমরা আগের যে চলচ্চিত্রগুলো দেখি সব কিন্তু সামাজিক ভালোবাসার গল্প বা আমাদের বাস্তবধর্মী যে গল্পগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে করা হতো। তো দেখা যেত 3 ঘন্টার একটা চলচ্চিত্রে তো আসলে এত গল্প দেখানো সম্ভব না। তো ওই একটা গানের মধ্যে কিন্তু জীবনের অনেক গল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হতো। কারণ চলচ্চিত্রের গান শুধু গান নয়, তুমি বলতে পারো অভিনয় যেহেতু করতে হয়, মানে একটা ইতিহাসের মতো আসলে প্রত্যেকটা গান, এবং গানের পেছনের পটভূমিগুলোও আমার চোখের সামনে আমি দেখতাম যে কিভাবে আসলে গানটা সৃষ্টি হয়েছে। তা আমাকে খুব অবাক করতো, কিন্তু লেখালেখির চেষ্টাটা করিনি, কারণ ওই জিনিসটা আসলে শুনতে চাই না। তবে হ্যাঁ, বাবার গানগুলোকে নিজের কণ্ঠে ধারণ করতে ভালো লাগে। আর তুমি যেটা বললে যে আমার এবং আমার পরিবারের প্রধান উদ্দেশ্য যে বাবাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই হাজার হাজার বছর। হয়তো শারীরিকভাবে তার প্রস্থান হয়েছে, কিন্তু সৃষ্টিগুলোর মাধ্যমে তো আমরা সবসময় তাকে, বাংলা গান যতদিন বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন গাজী মাজহারুল আনোয়ার এই নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমি আরও একবার বলতে চাই যে আমি এত বেশি ব্লেসড, এই মানুষটির সান্নিধ্য, তাকে কাছে থেকে দেখা, তার গল্পগুলো শুনবার সুযোগ আমার এতবার হয়েছে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই বইগুলো যখন আমাদের মতন নতুনরা পড়বে বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে যাবে, তারা কিন্তু সেই মানুষটিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে বা অনুভব করতে পারবে, কারণ তার কথা বলা এত সুন্দর ছিল যে তার লেখনীতেও তার বহিঃপ্রকাশ রয়েছে। হ্যাঁ, সেটাই। এর পরবর্তীতে কি আর কোনো বইয়ের মানে পরবর্তী সংকলন আমরা পাবো? ওই যে বললাম যে প্রায় 6000 মতো গান যেহেতু আমাদের সংগ্রহে আছে, তো প্রতিটি বইতে তো মাত্র 200 থেকে 250টি গান যাচ্ছে। তো এভাবে করে করে ধারাবাহিকভাবে যত দিন যাওয়া যায় আমরা সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে চাই, তিনি তো একজন শুধুমাত্র গীতিকবি নন, তিনি একজন পরিচালক এবং প্রযোজকও ছিলেন, এবং অসংখ্য আমি বলবো ব্লকবাস্টার হিট চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। তার ধারাবাহিকতায় সেই ছবিগুলোকে আসলে মানে সংকলিত করা একসাথে, এবং সেই ছবি
ছবিগুলো নিয়ে কোনো ধরনের মানে কর্মশালা তৈরি করা অথবা অবশ্যই, তুমি খুব ভালো একটা প্রশ্ন করলে, আমি এটা বলতেও চাচ্ছিলাম। আসলে বাবার দেশচিত্র কথা নামে একটা প্রোডাকশন হাউস আছে ফিল্মের, তো সেখান থেকে প্রায় 41টির মতো ছবি প্রযোজনা তিনি করেছেন, পরিচালনাও করেছেন। কিন্তু একবার না আমাদের ফিল্মের অফিসটা ছিল গুলিস্তানে, তো একবার সেই বিল্ডিংয়ে আগুন লেগে যায়। তা আগুন লেগে বাবার বেশ কিছু ছবির প্রিন্ট পুড়ে যায়, মাস্টার প্রিন্টগুলো পুড়ে যায়। তো যে কারণে প্রায় 18-19টির মতো ছবি একেবারেই মানে বিলীন হয়ে গিয়েছে। সেই ছবি আমরা আর উদ্ধার করতে পারিনি। তবে আমাদের সংগ্রহে এখন বাবার প্রায় 17টি থেকে 18টির মতো চলচ্চিত্র রয়েছে। তো সেই জিনিসগুলো আমাদের যেটা পরিকল্পনা, সত্যি কথা বলতে কি সবাই জিজ্ঞেস করে যে বাবারকে নিয়ে কী করছে বায়োগ্রাফি। বই তো আছে, বইটা তো আর্কাইভের মতো, তার গান ইতিহাস জানছো, কিন্তু আমাদের ইচ্ছা আছে বাবার নামে একটা মিউজিয়াম করা, এবং সেই জাদুঘরে বাবার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে বাবার সৃষ্টিকর্মগুলো সব কিছু কিন্তু সেখানে সংরক্ষিত থাকবে, এবং সেটা ওপেন ফর অল, মানে তোমাদের সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনো টিকিট সিস্টেম থাকবে না। যখন সবাই যে যাবে মানে মোস্ট ওয়েলকাম, সবাই ওখানে আসবে বাবা সম্পর্কে জানতে চাইলে। এটা খুব ভালো হবে দিঠি আপু, এবং আমি আরো চাই যে যে চলচ্চিত্রগুলো রয়েছে সেই চলচ্চিত্রগুলো যেন দেখানোর ব্যবস্থা করা হয়, প্রদর্শনী হয় ধারাবাহিকভাবে, আমরা যেন দেখতে পাই। আমাদের একটা পরিকল্পনা, তো সেটি নিয়ে অবশ্যই আমরা আরো একদিন আড্ডা দিব, কথা বলবো, কারণ এই মানুষটি নিয়ে এত অল্প সময়ে কথা বলা সম্ভব নয়। আমরা একটি গান শুনতে শুনতে আজ বিদায় নিতে চাই দিঠি আপুর কাছ থেকে। তার আগে আমি বিদায় নিয়ে নিব, এবং দিঠি আপু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। আমি দর্শকদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আজকাল ইউটিউবের যুগে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়, কিন্তু এখানে শিল্প চর্চার চাইতে অশিল্প চর্চাটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে দুঃখ দেয়। আমরা চাই আমাদের দর্শক শ্রোতা তাদের মানে রুচিবোধটা বজায় রাখবেন, ভালো ভালো কন্টেন্ট দেখবেন, এবং সেই কন্টেন্টগুলোকে ভিউজ দিবেন। মানে অন্য কন্টেন্টের চাইতে ভালো কন্টেন্টের প্রতি আপনাদের যেন মনোযোগটা থাকে, সেটাই আসলে আপনাদের কাছে আমার প্রত্যাশা। থ্যাংক ইউ দিঠি আপু। গান শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের এই পর্ব থেকে। দেখা হচ্ছে আবারও আগামীতে আপনাদের জন্য প্রিয় একজন তারকাকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ডিবিসিতে। বাবার লেখা একটা গান, রোমান্টিক একটা গান শুনি। আচ্ছা, তো তার চলচ্চিত্রের প্রথম গান আয়না অবশিষ্ট ছায়াছবিতে তিনি লিখেছেন, সেই গানটা একটুখানি শোনাচ্ছি। শ্রদ্ধেয় সত্য শাশুর। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, আমার দুহাত শুধু রিক্ত, আমার দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমার দুয়ার হলো বন্ধ।